সকালবেলা আব্বুটাকে ঘুমটা ভাঙলো। ওই তাড়াতাড়ি উঠ, আর কত ঘুমাবি? আব্বু আর একটু ঘুমায় না, তুমি যাও। আমি বাইরে যাচ্ছি, এসে যেন দেখি তুই রেডি হয়ে গেছিস। আব্বু তাই বলে বাইরে চলে গেলেন। এই ফাঁকে পরিচয়টা দিয়া লই, আমি শরীফুল ইসলাম। আব্বু আমার একমাত্র আদরের সন্তান, কিন্তু এই আদরের সন্তানরা ইয়াজ কুরবানি দিতে যাচ্ছে নিজ হাতে। বুঝেন নাই তো, আসলে আম্মু অনেক অসুস্থ, তাই আম্মু আমার বউকে দেখতে যায়। আমি আব্বুকে অনেক বুঝাইছি, কিন্তু কিছুই বুঝাই হবে ওরা। কে শোনে কার কথা? আমাকে বিয়ে করতেই হবে। মেয়েটা আবার আম্মুর বান্ধবীর মেয়ে, আমি কখনো দেখিনি। কিন্তু তিনি নাকি আমার চেয়ে গুণে গুণে 2টা বছরের বড়। উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর আমি ইন্টার সেকেন্ড ইয়ার। কেমনটা লাগে শেষে কিনা এই বুড়া মেয়েরে বিয়ে করা লাগবো? শালার একটা প্রেমও করি নাই, যার হাত ধইরা ভাগ্যে যাবো। কিন্তু কে যেন বলেছে ভালো ছেলেগুলো কখনো প্রেম করে না, তারা তাদের বউকেই শুধু ভালোবাসে। আমিও সেম কিছু করার নাই, যা লিখেছে আল্লাহ কপালে অনেক বকর বকর করে ফেলছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বিয়ের যা লাগে সব বইলে নিয়েছি। না হয় আব্বু এসে পিটানি নিমু। আব্বু বাইরে থেকে এসে বলল, শরীফুলের বাবাও রেডি হয়ে আসলো। তার আম্মু অসুস্থ, তাই সে যেতে পারবে না। তার মা কাছে গেল, আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। দেখে শুনে যাবি, আর কোনো রকম বেয়াদবি করবি না। আচ্ছা আব্বু তুমি টেনশন করো না। আব্বু আমি আর মামা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আসলে খুব বেশি কাউকে ইনভাইট করা হয়নি, হঠাৎ বিয়ে তো, তাই গাড়ি চালাতে লাগলো তার আপন গতিতে। একটু পরে পৌঁছে গেলাম কুন্দনদের বাসায়। সবাই বলা বলি করছে নতুন জামাই চলে আসছে রে। বাসার ভিতর ঢুকলাম, বাসাটা অনেক বড় আমাদের চেয়ে। পুরো বাসায় লোকজন। একটু পরে আমার বিয়ে পড়ানো শেষ হলো, এবার বিদায়ের পালা। মেয়েটা অনেক কাঁদছিল, বাবা আমাকে জড়িয়ে ধরে। একটু পরে গাড়িতে তুলে দিল, তারপর পুরো পথে কোনো কথা বলেনি, এমন ওর দিকে তাকায়ও নি। বাসায় এসে দেখলাম আমার বন্ধুগুলো চলে এসেছে। কিরে প্রেম, বিয়ে করলি, কিছু বললিও না? শালা, তুই না আমাদের বন্ধু? দেখ ভাই, আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে, তোরা কিছু মনে করিস না হ্যাঁ? আচ্ছা চল ছাদে যাই। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেল। কি আর করার, বন্ধুরা মিলে সোজা আমার রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল আর বলে দিল, বন্ধু বিড়াল মারিস কিন্তু। এইটা আবার কেমন কথা? বিড়াল মারুম কেন? আমি এতটা খারাপ বলো না, বিনা দোষে কাউরে মারি না। 1 পা 2 পা কইরা খাটের দিকে এগিয়ে গেলাম। বড়দের কাছে শুনেছি বউ নাকি হাজব্যান্ডের সালাম করে। কই, আমার বউ তো বৈশাই আছে, মনে তো হয় না সালাম করব। তাই আগে গেলাম, একটু আগে আগেই বউয়ের পাশে বসলাম। আমি যেই ঘুমটাটা সরাইতে গেছি, ওই দেখ, তোরে আমি স্বামী হিসেবে মানি না, তাই আমাকে টাচ করবি না। তাহলে বিয়ে করলেন কেন? আর আপনার নামটা কি বলা যাবে? আচ্ছা আপনাকে আমি অবন্তী বলেই ডাকবো। সেইটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আর তুমি আমার চেয়ে 2 বছরের ছোট। দেন আপা সাইড দেন, ঘুমাবো, ভীষণ ঘুম পাইছে। এখানে আমি ঘুমাবো, তুমি এখানে ঘুমাতে পারবা না। এইটা আমার ঘর, আমার বিছানা, আমি ঘুমাবো, পারলে আপনি অন্য কোথাও ঘুমান। তোরে বলছি না এখানে ঘুমাতে পারবি না। আর যদি বেশি কথা বলিস তোকে আব্বুকে বলে দেব। তুই আমাকে মারছস, তাহলে তোর অবস্থা কি হবে ভাব। আচ্ছা আচ্ছা, আপনার মিথ্যা কথা বলা লাগবো না। আপনি আমার কোল বালিশটা আর বালিশটা দেন। অবন্তপুর থেকে নিচে সব কিছু ছুঁড়ে মারল। কি আর করা, কোল বালিশটাকে বউ ভাই বা জড়াই ধরে ঘুমাই। ওই কই যাস এত রাতে? আত্মহত্যা করতে ছাদ থেকে লাভ দিব, খুশি আপনি? আর কিছু না বলেই বাইরে চলে গেলাম। সৌদে ছাদে চলে গেলাম। বউটা অনেক খারাপ, কখনো প্রেম করিনি তো, আমার বউটারে ভালোবাসবে বলে। কিন্তু দেখেন আমার কপালটাই খারাপ। 1 ঘন্টা হয়ে গেল ছাদে এসেছি, মনটা ভালো নেই, তাই চাঁদ দেখছি। একটু পর কার যেন পায়ের শব্দ আসছে, মনে হচ্ছে ছাদের দিকেই আসছে। এত রাতে কি আসবে ছাদে? দূর থেকে মনে হলো অবন্তী, তাই একটু রেডি হয়ে নিলাম ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য। ছাদের একদম পাশে গিয়ে দাঁড়িয়ে একটু পর মনে হলো অবন্তী একদম আমার কাছে চলে আসছে, তাই আরেকটু এগিয়ে গেলাম ছাদের পাশে। সেই পা পিছলে গেছে রে, কি করি? অবন্তী পিছন থেকে কলার চেপে ধরেছে শার্টের। যাই হোক, কোনো রকম বাঁচলাম। মজা করতে গিয়া সত্যি সত্যি পড়ে যেতেছিলাম, পড়লে হাত পা কিছু থাকতো না রে। অবন্তী আমাকে ওর দিকে ঘুরাই নিয়ে ঠাস ঠাস করে, কি হইলো বুঝেন নাই তো, সব ডোজ আমার কাঁধে পড়ছে। ওই কি ভাবস নিজের? তুই কি পাগল হইছস? যদি পড়ে যেতে কি হতো বল?
আমি নিশ্চুপের মতো শুনছি। শোন, তুই এমনিতেও আমার জীবনটা নষ্ট করছিস, আর এইসব যদি করিস না, তোকে আমি নিজের হাতে খুন করব। কান ধইরা বল, আর করবি না এইসব কখনো। না আপা, ভুল হয়েছে, আর কখনো করুমনি। অবন্ধি অনেক রেগে গেছে। ওই, একদম আপু বলবি না। আমি তোর কোন কালের আপু? আপনি তো কইলেন আমাদের স্বামী হিসেবে মানেন না, তাই আপা বললাম। আর একবার আপু বললে তোর কান আমি ছিঁড়ে নিব। আচ্ছা আপু, আর বলবো না। এই রে, আবার বলে ফেলছি। আচ্ছা, রুমে চল। অবন্তীর সাথে রুমে চলে গেলাম। অবন্তী উপরে আর আমি নিচে ফ্লোরেই ঘুমালাম। সকালবেলা ঘুমতে করে দেখলাম অবন্তী এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত চেহারাটা অনেক মায়াবী লাগছে, তাই ডাকলাম না। উঠে ফ্রেশ হয়ে এসে দেখলাম অবন্তী এখনো ঘুমাচ্ছে, তাই ডাকলাম, ওই উঠেন, অনেক বেলা হয়েছে তো। না, অনেক ডাকার পরে তো দেখছি মেয়েটা কানে যাচ্ছে না। একটু কাছে গিয়ে শরীরে টাচ করে ডাক দিছি, ও আর কত ঘুমাবেন, উঠেন। অবন্তী উঠে ঠাস করে একটা চড় দিছে আমার গালে। ওই, তোর সাহস হলো কি করে আমাকে টাচ করার? আমার ভুল হয়ে গেছে, আসলে আপনি ঘুমাতেছিলেন তো, আর অনেক বেলা হয়েছে, তাই ডাকতে গিয়ে আপনার শরীরে টাচ করছি, সরি। তাই বলে রুমের বাইরে চলে আসলাম। সামান্য একটু টাচ করেছি বলে আর কখনো ওর টাচ করবো না। একটু পরে নিচে চলে আসলাম। যা, বৌমাকে ডেকে আন। আচ্ছা আম্মু। সোজা উপরে আমার রুমে চলে গেলাম। আমার রুমে গিয়ে দেখলাম আপনি বসে আছে। এই যে শোনেন, আম্মু আপনাকে ডাকছে নিচে নাস্তা করতে। আচ্ছা, আসছি, তুই যা। আমি নিচে চলে আসলাম, এসেই নাস্তা করতে বসলাম। একটু পর অবনীও আসলো। তারপর সবাই নাস্তা করলাম। নাস্তা করার পর আম্মুকে তার রুমে রেখে আসলাম, তার ওষুধগুলো খাওয়িয়ে দিলাম। আসলে আম্মু অসুস্থ, তাই আমাকেই দেখাশোনা করা লাগে। একটু পর অবন্তীও আম্মুর রুমে গেল আর আম্মুর সাথে কথা বলতে লাগলো। তাই আমি উঠে চলে আসলাম ওখান থেকে। বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। একটু পরে আব্বুর ফোন। ওই কই তুই? আব্বু এই তো বাইরে একটু। তাড়াতাড়ি বাসায় আয়, তোর শ্বশুর বাড়ি থেকে তোদের নিতে আসছে। আব্বু না গেলে হয় না? বেশি কথা না বলে আয়। কি আর করা, যেতেই হবে। বাসায় গিয়ে দেখলাম সবাই এসেছে, সবাইকে সালাম করলাম। তারপরও বলে গেলাম, দেখলাম অবন্তী মন খারাপ করে বসে আছে। ওই আপনার কি মন খারাপ? বেশি কথা না বলে রেডি হয়ে নে, আর আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। ইচ্ছে করছে না যেতে, আব্বুর ভয়ে যেতেই হবে। রেডি হয়ে অবন্তীদের সাথে ওদের বাসায় চলে গেলাম। গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। তারপর অবনীর আব্বু আম্মুর সাথে কথা বললাম কিছুক্ষণ। তারপর অবন্তীর আম্মু বলল, এই অবন্তী, জামাইকে তোর রুমে নিয়ে যা। আসো। অবন্তীর সাথে ওর রুমে চলে গেলাম। বা আমার বউটার রুমটা তো অনেক সাজানো গোছানো। অবন্তী আমাকে রুমে রেখে চলে গেল। একটু পরে অবন্তী আসলো, এসে বলল, ওই আয়, আম্মু খেতে ডাকছে। অবন্তীর সাথে গিয়ে খেতে বসলাম। খাওয়া শেষে সবার সাথে কথা বলে একটু বাইরে গেলাম। বাইরে থেকে ঘুরে এসে সোজা অবন্তীর রুমে গেলাম। দরজাটা একটু খোলাই ছিল, তাই ঢুকে পড়লাম। ঢুকতে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবনী ড্রেস চেঞ্জ করছে। অবন্তী আমার দিকে তাকাতেই জোরে চিল্লানি দিছে। আমি গিয়ে মুখ চেপে ধরেছি, একটু পরে ছেড়ে দিয়েছি। ওই, তোর সাহস তো কম না, নক না করে রুমে ঢুকছিস, লুচ্চা কোথাকার। তাই বলে আমার গালে জোরে একটা চড় দিয়েছে, অনেক জোরে চড়টা লেগেছে। তাই গালে হাত দিয়ে বললাম, আপনি তো লক্ষ্য করেন নাই যে কেউ এটা ঢুকে পড়তে পারে। মাথা নিচু করে চলে আসলাম রুম থেকে। নিজের অজান্তেই চোখ দিয়ে জল চলে আসছে। রাতের ডিনারের সময় সবাই একসাথে বসেছি। অবন্তী আমার পাশে আর অবন্তীর আম্মু। আব্বু, তোমার গালে কি হয়েছে? পুরো 5টা আঙ্গুল বসে আছে আর পুরো লাল হয়ে আছে। আম্মু কিছুই না, ওই মশা বসছিল তো, তাই জোরে মারছি, তাই এমন হয়েছে। অল্প একটু খেয়ে উঠে চলে আসতে লাগলাম। বাবা, কই যাও না খেয়ে? জি আম্মু, খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা নাই। না না আম্মু, অনেক ভালো হয়েছে। তাই বলে চলে আসলাম। রাতে ঘুমানোর সময় অবন্তী উপরে শুয়ে পড়েছে, তাই আমি নিচে ফ্লোরেই শুয়ে পড়েছি। অবন্তীর সাথে কোনো কথা বলিনি। সেদিন অন্তত বালিশের কোল বালিশটা পাইছিলাম, আজ কিছুই নেই। ক্লারি ফ্লোরে একদমই ঘুম আসছে না। কিছু করার নেই, কালকেই তো বাসায় চলে যাব। আজকে রাতটা না হয় একটু কষ্টই করি। অবন্তীর দিকে তাকিয়ে দেখলাম ঘুমাচ্ছে, অনেক মায়াবী লাগছে। কিন্তু বাস্তব লাইফে পুরাই গন্ডি একটা মেয়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে অবন্তী আর আমি চলে আসলাম আমাদের বাসায়।
আজ 10 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। এই 10 দিন কলেজ যাওয়া হয়নি। রমণী আমাকে ভালো না বাসলো, আবার অসুস্থ আম্মুর অনেক যত্ন নেয়। ঠিক মতো খাওয়ানো, ঔষধ খাওয়ানো সব অমনই করে। মেয়েটা হয়তো বা আমাকে মেনে নিতে পারছে না, পিচ্ছি বলে। যাই হোক, আজ 10 দিন পর কলেজ যাব, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এই কয়দিন অবনীর সাথে তেমন কথা হয়নি। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম অবনী নাস্তা তৈরি করে টেবিলে রেখেছে। আব্বু নাস্তা করছে। আমাকে দেখে আব্বু বলল, প্রেম, কলেজ যাবি না? হুম। অবন্তীকে নিয়ে যাস, ওকে ওর ভার্সিটিতে নামাই দিয়া তোর কলেজে চলে আসিস। আব্বু। একটু পর রেডি হয়ে আম্মুর রুমে গেলাম। আম্মুকে বলতে আমি কলেজে যাচ্ছি সেটা। আম্মুর রুমে গিয়ে দেখলাম অবন্তী আম্মুকে ওষুধ খাওয়াচ্ছে। আম্মু, আমি কলেজে যাচ্ছি। অবন্তীও যাবে বলেছিল, সাথে নিয়ে যা। বাসার বাইরে দাঁড়াচ্ছি, আসতে বলো। আমি গিয়ে বাইকটা বের করে বাড়ির বাইরে আসলাম। একটু পরে অবনী আসলো। অবনীর দিকে তাকাতে আমি চোখ সরাতে পারছি না। সত্যি মেয়েটা অনেক মায়াবী। না, মায়ায় বললে চলবে না, ও তোমাকে স্বামী হিসেবে মানি না। আমি বাইকে উঠলাম আর অবন্তীও আমার পিছনে বসলো। শোন পিচ্ছি, বেশি ব্রেক চাপবি না, তাহলে তোর খবর আছে। আর কিছুক্ষণ পরে অবনীর ভার্সিটিতে পৌঁছে গেলাম। সোজা ভার্সিটির ভিতরে বাইক নিয়ে ঢুকে গেলাম। অবন্তীকে নামিয়ে দিলাম। অবন্তী সোজার বান্ধবীদের কাছে চলে গেল। আমার দিকে একবার তাকালো না, কিন্তু কেউ যেন আমাকে ডাকছে। পিছনে তাকিয়ে দেখি আরিন আপু। আমি আরিন আপুর কাছে এগিয়ে গেলাম। কি রে পিচ্ছি, কেমন আছিস? আপু, ভালো আছি। তুমি? ভালোই, কিন্তু পিচ্ছি তোমার দেখা পাওয়া যায় না কেন? আর তোমার বাইকের পিছনে অবনী বসেছিল কেন? আপু, আপনি অবনীকে চেনেন? চিনবো না কেন, ও তো আমারই বান্ধবী। আসলে আপু, ও আমার ওয়াইফ। ওই পিচ্ছি, তুই কবে বিয়ে করলি? আমাকেও জানালি না? আপু, সবকিছু হঠাৎ হয়েছে, তাই বলতে পারিনি। হয়েছে। আচ্ছা বাই আপু, আমার কলেজে লেট হয়ে যাবে। বাই পিচ্ছি। আরিন আপুর সাথে আমার যেভাবে পরিচয় হয়, একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম। আচ্ছা, আমি একাতে দেখলাম একজন লোক অ্যাক্সিডেন্ট করছে। দেখে আমি হসপিটালে নিয়ে যাই, আর ওইটাই আরিন আপুর আব্বু ছিল। না, দেরি হয়ে যাচ্ছে, বাইক নিয়ে চলে আসতে লাগলাম। কিন্তু তখনকার কিছু মেয়ে, মানে অবন্তীর বান্ধবীরা ডাকছিল, তাই ওদের কাছে গেলাম। কিন্তু এখন ওদের মধ্যে অবন্তীকে দেখছি না। ওদের ভিতর থেকে একটি মেয়ে বলল, ওই পিচ্ছি অবন্তী তোমার কে হয়? আমার ওয়াইফ হয়। এবার সবাই হা হা কইরা হেসে লইল। বুঝলাম না, এটা আমি তো হাসার কথা কই নাই। তোর মতো পিচ্ছি কেমনে অবনীর হাজবেন্ড শহর? দেখেন আপু, আমি সত্যি বলছি, আর আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, বাই। সোজা আমার কলেজে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিলাম, ক্লাস করলাম। তারপর ছুটির পর অবনীর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে অবনী আসলো, কিন্তু আমার দিকে অনেক রাগী ভাব নিয়ে তাকিয়েছিল। এসেই বাইকের পিছনে বসে পড়লো। চল বাসায় চল। আমিও বাইকটা স্টার্ট দিয়ে বাসায় চলে আসলাম। এসেই আমার রুমে চলে আসলাম। একটু পর অবনীও আসলো। অবনী এসেই জোরে ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় বসিয়ে দিল। রুম থেকে বেরিয়ে আসলাম। এসে আম্মুর রুমে গেলাম। আম্মু বলল, কি রে, কলেজে গেছিলি? আমি বললাম আম্মু বলল, আর তুই 2 গালে দাগ কিসের? বলছি না, কিছুই তো না। চোখে পানি চলে আসছে, তাই কিছু না বলে চলে আসলাম রুম থেকে। একটু পরে দেখলাম অবনী আম্মুর রুমে আসলো। আমি ছাদে চলে গেলাম। বসে বসে আমার অতীতগুলো ভাবতে লাগলাম। আব্বু আম্মুর ভালোবাসে বলল। একটা কথা, অবন্তীর সেবায় আম্মু এখন অনেকটাই সুস্থ। না, কালকে অবনীর বান্ধবীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, আর বলে দেবো আমি মিথ্যা বলছি। অবনী আমার কেউ নয়। রাতের ডিনার করে রুমে গিয়ে নিচের ফ্লোরে শুয়ে পড়লাম, আর অবনী উপরে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে বাইক নিয়ে আসায় বাইরে দাঁড়ালাম। একটু পর অবনীও আসলো, কিন্তু অবনী একটা রিক্সা দেখে চলে গেল। না না না, কালকের ভুলটার জন্য হয়তো মেয়েটা অনেক রাগ করেছে। আমিও বাইক নিয়ে অবনীদের ভার্সিটিতে চলে গেলাম। গিয়ে কালকের ওই মেয়েগুলোর কাছে গেলাম। মেয়েগুলো আমাকে দেখে একজন বলল, ওই পিচ্ছি, ওখানে কি আর আজ? অবনী কোথায়? আসলে আপু, একটা কথা বলার জন্য এসেছি। কি বল ওদের? আসলে আপু, অবনী আমার কেউই হয় না। কালকে মিথ্যা বলেছি। ওদের ভিতর থেকে আরেকটা মেয়ে বলল, আমি তো বলি অবনী তোর অনেক বড়, ওর সাথে তোর কেমনে বিয়ে হয়? আরেকটি মেয়ে গিয়ে এসে ঠাস করে একটা চড় দিয়েছে। লুচ্ছা পোলা কোথাকার, যাকে তাকে এই বউ বলতে ইচ্ছে করে না।
কালকে তোর জন্য অবনী আমাদের ওপর রাগ করেছে। সরি আপু। যা এখান থেকে। আমি পিছনে ফিরে দেখি অবনী অন্যদিকে তাকিয়ে চলে আসতে লাগলো। ওদিকে অবনীর বান্ধবীরা অবনীকে বলতে লাগলো, সরি রে, ছেলেটা মিথ্যে বলেছিল, তার জন্য তাকে ভুল বলেছি। সিন্ধিয়া ওকে চড় দিয়ে দিয়েছে, লুচ্চা পোলা বলে। ওই অবনী, তুই খুশি হসনি? আমি বাইক নিয়ে চলে আসলাম। আজ মনটা একদম ভালো নেই, তাই বাসায় চলে আসলাম। বিকে অবনীও চলে আসলো বাসায়। এসেই বলল, ওই পিচ্ছি, এখনো রাগ করে আছিস আমার উপর? আমি কেন আপনার উপরে রাগ করবো? রাগ তো তার উপরই করা যায় যার উপর অধিকার থাকে। বলে আমি বাইরে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম একটু। ওই কই ছিলে এতক্ষণ? বাইরে। খাওয়া দাওয়া বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে এত বাইরে কি? আর শোন, আম্মু বলে দিছে কাল থেকে আমার কাছে পড়বি, ওকে? চল এখন ডিনার করবি। ডিনার করে গিয়ে রুমে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। একটু পর অবনী নাস্তা করার জন্য ডাকলাম। নাস্তা করে নিলাম। একটু থাম, আমিও যাব। অবনীকে নিয়ে চলে গেলাম। আমার কলেজ ছুটি হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু অবনী আর আসছে না। হঠাৎ বৃষ্টি শুরু হলো অনেক জোরে। একটু পর দেখলাম অরিনা বসেছে ছাতা নিয়ে আমার কাছে। এসেই বলল, কি রে, এই বৃষ্টির ভিতর এখানে কি করছিস? আসলে আপু, অবনীর আসার কথা ছিল, কিন্তু আসছে না তো। আসলে অবনী অনেক সুন্দর আর কাউকে পাত্তা দেয় না। আজ ভার্সিটিতে নতুন একটা ছেলে আসছে, অনেক বড় লোকের ছেলে। অবনীর সব বান্ধবীরা অবনীর সাথে বাজি ধরেছে। ওই ছেলেকে অবনী পটাতে পারলে ওর বান্ধবীরা যা চাইবে তাই দিবে। অবনী ওই ছেলের বাইকে করেই গেছে, আর ওই হয়তো ওকে ড্রপ করে দিয়েছে। চল এখন বাসায় যাই, এভাবে ভিজলে অসুখ করবে। অরিনা আপুকে ওদের বাসায় রেখে এসে বাসায় এসে দেখি অবনী চলে এসেছে। তাহলে কি অরিনা আপুর কথাই সত্যি? ওই ছেলেটার বাইকে এসেছে অবনী? আর অরিনা আপু কেন মিথ্যা বলবে আমাকে? রুমে ঢুকতে অবনী বলল, ওই এত লেট করলি কেন? আর ভিজে গেছিস কেন? ওই যে আপনি আসার কথা বলে আসলেন না, তার জন্য। কিন্তু তুই ভিজলি কেমনে? এমনিতেই, আসলে বৃষ্টিতে অনেকদিন ভেজা হয় না তো, তাই ভিজেছি। ওই তাড়াতাড়ি গিয়ে ভেজা কাপড় চেঞ্জ কর, না হয় জ্বর আসবে। আপনাকেও নিয়ে অত ভাবতে হবে না আমাকে নিয়ে। মানে? কিছুই না। রুমের বাইরে চলে আসলাম। গোসল করে ড্রেস চেঞ্জ করে আম্মুর রুমে গেলাম। আম্মু শুয়ে আছে, তাই আর ডাকলাম না। একটু খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আসলাম রাতে, কিন্তু কেমন যেন শরীরটা ভালো লাগছে না। বাসায় এসে আব্বু আর আমি আর অবনী আর আম্মু সবাই একসাথে ডিনার করলাম। করে রুমে চলে আসলাম। একটু পর অবনী আসলো। ওই তোর কি পড়াশোনা কিছু লাগে না? যা, তোর বইগুলো নিয়ে আয়। ইচ্ছে করছে না পড়তে। আপনি পড়েন, আমি ঘুমাবো। আম্মু বলছিল তাই পড়াতে চাইছিলাম। এখন তোর ইচ্ছা। কিছু না বলে শুয়ে থাকলাম। মাথাটা কেমন যেন ভারী হয়ে আছে, শরীরটা একটু গরম মনে হচ্ছে। মাঝরাতে কেমন যেন কাঁপছিলাম, জ্বরটা অনেক বেড়ে গেছে। একটু পর অবনী উপর থেকে পিচ্ছি, এমনি কাঁপতাছিস কেন? আর ভুল বকতেছিলাম। অবনী আমার কাছে এসে আমার কপালে হাত রাখলো। তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। এত রাতে কি করি? তুই একটু কষ্ট করে শুয়ে থাক পিচ্ছি, আমি ওষুধ নিয়ে আসছি। একটু পর অবনী আসলো, আমাকে তুলে ওষুধগুলো খাইয়ে দিল। আর অবনী আবার যেয়ে শুয়ে পড়লো। কিন্তু জ্বরটা কোনোভাবেই কমছে না, যেন বেড়েই চলেছে। আর কাঁপুনিটাও বেড়ে গেছে। এই দেখে অবনী আবারও নিচে আসলো। হে, জ্বর কমছে কিনা? কপালে হাত দিয়ে বলল, উফ, এখনো তো অনেক জ্বর। ওই পিচ্ছি, ওঠ, উপরে ঘুমাবি। না না, এখানেই ঠিক আছে, আপনি ঘুমান গিয়ে, না হলে তো আপনার শরীর খারাপ করবে। ওই এত জ্ঞান দিতে বলছি তোরে। এই বলে আমার হাত ধরে উপরে মানে অবনীর পাশে শুয়ে দিল। আর অবনী আমার পাশে শুয়ে পড়লো। কিন্তু জ্বরটা যেন বেড়েই চলেছে। আর কেমন ভুল বকছিলাম। ওই বউ, আমি পিচ্ছি বইলা কি একটু ভালোবাসা যায় না? দেখো বউ, একদিন তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব, চাইলেও আর ফিরে পাবা না। এই কথা শুনে অবনী আমার দিকে ফিরে দেখছে। আমার শরীরটা আরো বেশি কাঁপছে, আর জ্বরটাও অনেক বেড়ে গেছে। অবনী কি করবে বুঝতে পারছে না। অবশেষে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে নিজের বুকের মাঝে। এবার কিছুটা হলেও কাঁপুনিটা কমেছে। এভাবে জড়িয়ে ধরে সারা রাত ঘুমালো। সকালবেলায় উঠে দেখি আমি অবন্তী জড়িয়ে ধরা আছে। এটা ঠিক না। অবনী তো বলেছে আমাকে স্বামী হিসেবে মানে না,
এখন জ্বর অনেকটাই কম, তাই অবন্তীর হাতটা সরিয়ে উঠতে গেলাম। অবন্তী আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কি করি এখন? ওই পিচি, ঘুমাইতে দে তো, সারা রাত ঘুমাইতে দিস না। এমনিতেই আমি জানি অবন্তী এখনো ঘুমিয়ে, তাই ভুল বকছে। আমি আমাকে ছাড়াতে চেষ্টা করলাম। এবার অবন্তী জেগে গেছে। তোর সাহস তো কম না, আমার জড়াই ধরছস। আশ করে একটা চড় দিয়ে দিয়েছে। রাতে ঘুমাইতে দিছি বলে এভাবে সুযোগ নিবি, লুচ্চা পোলা কোথাকার। অবনী তাকিয়ে দেখছে। অবনী আমাকে এখনো জড়িয়ে ধরে আছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিল আর বলল, শোন, আমার আশেপাশেও দেখি না যেন তোরে। কি রে, রাতে নাকি অনেক জ্বর আসছিল? কে বললো? অবনী। আম্মু কপালে হাত দিয়ে দেখলো। তোর জ্বর তো এখনো কমে নাই। আম্মু আজ একটু অসুস্থ তো, তাই কলেজ যাবো না। একটু পর রুমে গেলাম, গিয়ে দেখি অবনী নেই। অবনীর ফোনে দেখলাম হঠাৎ আলো জ্বলে উঠলো, তাই ফোনের কাছে গিয়ে দেখলাম মেসেজ এসেছে, বাবুনি কখন আসবা, তোমাকে অনেক মিস করছি। ফোনটা রেখে চলে আসলাম। কালকের ওই ছেলেটা হবে হয়তো। রুম থেকে বের হয়ে চলে আসলাম আম্মুর রুমে। আম্মুর পাশে বসে কথা বলতে লাগলাম। একটু পর অবনী আসলো। আম্মু, আমি ভার্সিটি যাচ্ছি। আচ্ছা মা, দেখে শুনে যাস। হ্যাঁ আম্মু। অবনী বেরিয়ে চলে গেল। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম, কিন্তু উঠতে গিয়ে উঠতে পারছি না। কি করবো বুঝতে পারছি না, মাথাটা কেমন যেন ঘুরছে। আম্মুর রুমে গেলাম, আম্মুকে খাবার খাইয়ে দিয়ে ওষুধটা খেয়ে দিলাম। অবনীটাই রোজ আম্মুকে খাইয়ে দেয়। আজ আসতে অনেক দেরি হচ্ছে। কি ভাবছিস? কিছুই না। আমার ওষুধ ফুরাই গেছে, আনতে পারবি? আম্মু বলছে, কি করি এখন? না, কষ্ট হলেও যেতে হবে। বাইকটা বের করে কোনো রকমে গেলাম ফার্মেসির দিকে। কেমন মাথা ঘুরছে। ফার্মেসি থেকে ওষুধটা নিলাম, টাকা গুনে দিয়ে বাইকটা ঘোরাতে গিয়ে দেখলাম একটা কার আসছে, আর একটা ছেলে তার পাশে, অবনী, আর পিছনের সিটে সিনথিয়া নামের সেই মেয়েটা। কারটা এসে সোজা ধাক্কা দিয়ে দিল আমার বাইকটাকে। আমি সাইডে পড়ে গেলাম, আর লোকজন সবাই চলে আসলো, আর কারটা জোরে টান দিয়ে চলে গেল। আর আমি রাস্তার পাশে পড়ে মাথাটা ফেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে। কয়েকজন এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। তারপরে অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। আমি চোখ খুলতে দেখলাম আব্বু আম্মু, কিন্তু অবনীকে দেখছি না। তাই আব্বুকে বললাম, আব্বু, অবনী আসেনি। না, আসলে কালকে ওর পরীক্ষা, তাই আসতে না করছি। কেমন লাগছে এখন আব্বু তোর? ভালো। অবনী আমাকে হয়তো একটু ভালোবাসে না, তাই আসেনি। সত্যি, পৃথিবীতে বাবা মার মতো কেউ হয় না। আম্মু অসুস্থ, তাও চলে এসেছে। আব্বু, আমারও তো কলেজে যেতে হবে, কয়েকদিন পর পরীক্ষা। আচ্ছা আব্বু, কয়েকদিন পর আমাকে রিলিজ করবে? ডাক্তারের সাথে কথা হয়েছে, 5 দিন পর রিলিজ করে দিবে। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল। আজ রিলিজ করবে আমাকে। আর এখন অনেকটাই সুস্থ আমি। এই কয়েকদিনে একবারও আসেনি অবনী। তবে আমার আব্বু ওই 5 দিনই ছিল আমার পাশে, আর আমার বন্ধুগুলোও এসেছিল। আর অবনী আপু 5 দিন পর রিলিজ পেলাম। আব্বু আর আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মুর রুমে গেলাম, কিন্তু আমি অনেকটাই অবাক। আম্মু হাঁটতে পারছে। কিছুদিন আগেও কারো সাহায্য ছাড়া হাঁটতে পারতো না। আম্মু, তুমি হাঁটতে পারছো? বাবা, সবই অবনী মায়ের জন্যই সম্ভব হয়েছে। না, মেয়েটা যতই আমাকে না ভালোবাসুক, আমার আম্মুকে সুস্থ করে তুলেছে, এটাই অনেক বড় কথা। কি রে, কি ভাবছিস? না আম্মু, কিছুই না। আজকে আমি রান্না করছি, খাবি? চল। আম্মু চলো, ফ্রেশ হয়ে আসি। তাই বলে ফ্রেশ হয়ে আসলাম। অবনীকেও ডেকে প্রেম সোজা নিজের রুমে চলে গেল, আর গিয়ে দেখলো অবনী বই নিয়ে পড়ছে। এই যে আপনাকে আম্মু ডাকছে খেতে। অবনী আমার দিকে তাকায়। আসছি, যা। নিচে চলে আসলাম হতাশ হয়ে। ওই ভাবলাম বউ জেগাবে। কেমনে লাগলো বাবু? কই লাগছে দেখি। আমার কপালাই তো নেই শ্বশুর। নিচে এসে খাওয়া দাওয়া করে দিলাম, করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরলাম। সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। ফ্রেশ হয়ে এসে ডিনার করে নে। ফ্রেশ হয়ে দেখলাম আম্মু খাবার নিয়ে বসে আছে। আম্মু, তুমি খাইছো? না। অবনী খাইছে? আম্মু, তুমিও ডিনার করে নাও আমার সাথে।
ডিনার করে রুমে গেলাম, দেখলাম অবনী শুয়ে আছে। আমি তাই নিচে শুতে গেলাম। ওই থাম, তুই না অসুস্থ, তুই উপরে ঘুমা। না না, নিচে কোনো সমস্যা হবে না, আপনি উপরে ঘুমান। বলছি না তোকে উপরে ঘুমাতে। কি আর করার, উপরে শুয়ে পড়লাম। একপাশে অবনী কোলবালিশটা ভিতরে দিয়ে দিল আমাদের। আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখলাম অবনী জড়িয়ে ধরে আছে আমাকে। আমি জানিও ইচ্ছে করে জড়িয়ে ধরেনি, তাই ছাড়িয়ে নিয়ে বাইরে চলে আসলাম। ফ্রেশ ফ্রেশে দেখলাম অবনী ঘুমাচ্ছে, তাই ডাক দিলাম, ওই উঠেন। আমি অবনীকে জোরে জোরে ডাকছি। অবনী উঠে বলল, ওই এত চিল্লাইতেছস কেন সারের মতো? আপনার পরীক্ষা নেই আজ? কিন্তু এতক্ষণ ডাকিস নাই কেন? আজকে অনেক লেট হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আপনাকে রেখে আসবো আপনার ভার্সিটিতে। তারপর অবনী রেডি হয়ে দিল, আর আমিও নাস্তা করে অবনীকে সাথে নিয়ে ইউনিভার্সিটিতে চলে গেলাম। অবনীকে নামিয়ে দিলাম। অবনী সোজা চলে গেল। আমিও কলেজে চলে আসলাম। কলেজ শেষে অবনীর জন্য ওয়েট করতে লাগলাম, কিন্তু অবনী আসছেই না। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। একটু পর অবনীদের ভার্সিটির দিকে গেলাম। একটু দূরে যেতেই অরিন আপুর সাথে দেখা। কি রে পিচ্ছি, কেমন আছিস? আপু ভালো আছি, তুমি? আপু আসলে অবনী এখনো আসছে না তো, তাই। অবনীকে তো দেখলাম শিয়ামের সাথে পার্কের দিকে যেতে। আপু আমরা আসছি তাহলে। কিরে ভাবি পার্কে কি করে? চল গিয়ে দেখি। চল। পার্কে গিয়ে দেখলাম সিয়াম, অবনী আর অবনীর বান্ধবী সিনথিয়া আড্ডা দিচ্ছে। আমি বাইক থেকে নেমে অবনীর কাছে গেলাম। অবনী কিছুটা ভয় পেয়ে গেল। তুই এখানে? কখন থেকে ওয়েট করছি তোমার জন্য, তুমি যাওনি কেন? সিয়াম আমার দিকে তাকিয়ে আছে। আমি তোর সাথে যেতে যাব কেন? ওয়েট, ইপিচি তুই এখানে কেন? আর তোর সাথে কথা আছে, ওইদিকে চল। সিয়ামের সাথে গেলাম, সাথে আমার 3 বন্ধু। অবনীর কাছ থেকে কিছুটা দূরে। শোন, তুই আর অবনীকে ডিস্টার্ব করবি না। সেদিন তোকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলাম, তোর কপাল ভালো মরিস নাই। শোন, এবার যদি অবনীর সাথে দেখি তোকে মেরে ফেলবো। আমি কিছু বলার আগেই আমার 3 বন্ধু ওকে লাথি মেরে নিচে ফেলে মার শুরু করেছে। আমি যত ওদের ঠেকানোর চেষ্টা করছি তত ওরা সিয়ামকে মারছে। ওই দিক থেকে অবনী আর ওর বান্ধবী সিনথিয়া চলে এসেছে। আরো কয়েকজন এসে সিয়ামকে ছাড়িয়ে নিল, আর অবনী এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। ওই কুত্তা লুচ্চা, কেন মারলি ওকে? ও তোর কি করছে? একজন নিরীহ মানুষকে মারলি? ও নিরীহ না, সেদিন প্রেম কার? আমি ওর মুখে হাত দিয়ে চেপে ধরেছি, আর কিচ্ছু বলতে দিইনি। বাইক নিয়ে সোজা বাসায় চলে এসেছি, আর বন্ধুদেরও বলে দিয়েছি, দেখ কখনো বলবি না আমাকে ওই সিয়াম ওই সেদিন কার দিয়ে ধাক্কা দিয়েছিল ইচ্ছে করে। বাসায় এসে মনটা খারাপ হয়ে গেল। ওকে কষ্ট দিতে চাইনি, তাই না খেয়েই শুয়ে পড়লাম। একটু পর অবনীও আসলো, এসেই বলল, ওই তুই আমার বিছানায় কেন? নাম বলছি। আর শোন, আজ থেকে তুই এই রুমে তুই ঘুমাতে পারবি না, আমার চোখের সামনেও আসবি না। তুই কেন মারলি ছেলেটাকে? ও তোর কি করছিল বল? আর শোন, ওর সাথে আমি এমনিতেই ঘুরতাম, এখন রোজ ঘুরবো। আমার আশেপাশেও আসবি না, তোকে দেখতে ইচ্ছা করে না আমার। আমি সোজা বাইরে চলে আসলাম। রাতে ডিনার না করে পাশের রুমে যেয়ে শুয়ে পড়লাম। আজ আর অবনী রুমে যায়নি। সকালে অনেক বেড়া করেই উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দিলাম। কোথাও যাবি? আম্মু, অবনী কই গেছে? ওর এক বন্ধু নাকি অনেক অসুস্থ, তাইও দেখতে গেছে। বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে ডিনার করে পাশের রুমে চলে গেলাম ঘুমাতে। আজ 5 দিন অবনীর সামনে যায়নি, ইচ্ছে থাকলেও নিষেধ করেছে, তাই যায়নি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বুর রুমে গেলাম। আব্বু, অবনী কই? ও ভার্সিটিতে গেছে। ও আচ্ছা। আমি আমার রুমে গেলাম, গিয়ে কাগজ নিয়ে লেখা শুরু করলাম। প্রিয় অবনী, জানি আমার উপরে অনেক রাগ করে আছো, জানো অনেক ইচ্ছে করছে তোমাকে দেখতে, কিন্তু কিছুই করার নেই। তুমি তো তোমার সামনেই জেনে নিষেধ করেছো। জানো, তোমার ঘুমন্ত মায়াবী মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করে, আর তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার বন্ধুগুলো এইভাবে স্যামকে মারবে আমি ভাবিনি। আমার বন্ধুদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আর আমার আম্মুকে সুস্থ করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার সামনে যেতে চাই না, এই পিচ্চিটাকে কখনো আর দেখতে হবে না তোমাকে। আর আমার বন্ধুর বাবা উকিল, কথা হয়েছে, কয়েকদিন পরেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইন করে দিও।
আর তোমার সিয়ামকে নিয়ে তুমি সুখে থেকো, ভালো থেকো। রাতে মামার সাথে কথা হয়েছে, মামার বাসায় থেকেই পড়াশোনা করব। আজকে চলে যাব, আর কখনো তোমাকে দেখতে হবে না এই পিচ্ছিটার মুখ। লেখা শেষ করে অবনীর রুম থেকে চলে আসলাম। কাগজটা তারপর তার রুমেই রেখে আসলাম। আমার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিলাম ব্যাগে, তারপর সোজা আম্মুর রুমে চলে আসলাম। কে রে, কলেজ যাবি না? না আম্মু, তোমাকে কিছু বলতে চাই। বল। আসলে আম্মু, আমি মামার বাসায় থেকে পড়তে চাই। এখানে সমস্যা কি? আম্মু, তুমি তো জানো বাসা থেকে আমার কলেজটা কত দূরে, আর আমি তো সকাল করে ঘুম থেকে উঠতে পারি না, আর সামনে আমার এক্সাম আছে। সমস্যা কই? অবনী তোকে দেখে দিবে। না আম্মু, মেয়েটাকে আর কোনো কষ্ট দিতে চায় না, এতদিন তো আর কম কষ্ট করেনি, আর তোমাকে সুস্থও করে তুলেছে ও। ও না থাকলে হয়তো তোমাকে সুস্থ করে তুলতে পারতাম না। আর ওরও তো এক্সাম, আর আমি থাকলে ওর পড়াশোনা হবে না। আর আম্মু, আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, এক্সাম শেষ হলেই তো চলে আসবো। তুই কি থাকতে পারবি আমাদের ছেড়ে? আম্মু, তুমি চিন্তা করো না, আর নিজের শরীরের যত্ন নিও বলেই বাইক নিয়ে রওনা দিলাম। 2 ঘন্টা পর মামাদের বাসায় পৌঁছালাম। কলিং বেল বাজাতেই ফারিয়া দরজাটা খুলে দিল। হ্যাঁ করে তাকায় আছে আমার দিকে। বকর বকর করবি না, আমাকে ভিতরে যাইতে দে। যা, কে নিষেধ করছে? তুই এমনি হাতের মতো দাঁড়ায় থাকলে সামনে আমি কেমনে যাইতাম বল? কি বললি? আর একবার বল। কিছুই না, মোটো বলছি। ফারিয়া তো পুরো রেগে আগুন। এই সময় মামনির আগমন। হ্যাঁ, ফ্রেশ হয়ে এসে ফারিয়া রুমে বসলাম। একটু পর ফারিয়া আসলো। ওই, তোরে খাইতে ডাকছে আম্মু, চল। তুই চলি যা, আমি আসছি। তারপর সোজা গিয়ে লাঞ্চ করে নিলাম, তারপর বসে টিভি দেখতে লাগলাম। একটু পর ফারিয়া আসলো। তো কি ব্যাপার, হঠাৎ আমাদের বাসায় আসলি যে? কেন, আমার মামার বাসায় কি আসতে পারি না আমি? সেটা কি বলছি? তো ভাবিরে নিয়ে আসলি না কেন? ইচ্ছা হয়নি তাই নিয়ে আসিনি। একটা সত্যি কথা বলবি, কি হয়েছে তোর ভাবির সাথে? কোনো সমস্যা হয়েছে? আমাকে মিথ্যে বলবি না প্লিজ। জানি না, আমার মন খারাপ থাকলে মেয়েটা বুঝে ফেলে কেমনে। এবার বলা লাগবে সত্যিটা। বাসর রাত থেকে সব কিছু বললাম। ফারিয়ার দিকে তাকিয়ে দিয়ে দেখি চোখে পানি তার। ওই পাগলি, কাঁদতেছিস কেন? তুই এতটা ভালোবাসিস অবনীকে, মেয়েটা তোর সাথে যা করেছে সত্যি ঠিক করে নাই। চুপ কর, আর টেলিভিশন দেখতে আমাকে ডিস্টার্ব করিস না তো। আচ্ছা, একটা কথা রাখবি? তোর কলেজ তো আমাদের কলেজের পাশেই, আমাকে সাথে নিয়ে যাবি, আমাকে ড্রপ করে রেখে আসবি, আর আসার সময় নিয়ে আসবি। কে রে, আমাকে কি তোর চাকর মনে হয়? শয়তান বেডি কোথাকার। আচ্ছা যা, লাগবে না। আরে আরে, আমার বোনটা যে দেখি রাগ করছে। দেখ, একদম বোন বলবি না, আমি তোর কেউ না। তাই বলে ফারিয়া চলে গেল। একটু পর আমিও ফারিয়ার পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ফারিয়া ডাকে ঘুমটা ভাঙলো। আর কত ঘুমাবি, এবার তো ওঠ, আম্মু ডাকছে ডিনার করতে। তুই যা, আমি আসছি। অপরদিকে অবনী চলে এসেছে, বাসায় এসে আম্মুকে ডাকছে। কি রে মা, আজ রাত করে ফিরলি যে? আসলে আম্মু, সকালে বন্ধুকে দেখতে গেছিলাম হসপিটালে, আর পরে সিনথিয়াদের বাসায় এসে দেরি হয়ে গেছে, আর কখনো রাত হবে না আম্মু। আচ্ছা মা, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। হুম। অবনী ফ্রেশ হয়ে এসে খেতে বসে। আম্মু, তুমি খাইছো তো? না রে মা, আজ আর খাওয়া হবে না। কেন আম্মু? তুই তো জানিস মা, আমার ছেলেটাকে না খাওয়াই আমি খাই না। কিন্তু ও খায় নাই কেন? আচ্ছা আম্মু, তুমি বসো, আমি ডেকে আনছি। প্রেম নেই। অবনী কিছুটা অবাক হয়ে যায়। নেই মানে? কেন মা, তোকে কিছু বলে নাই? ও সকালে মামার বাসায় চলে গেছে, ওখানে থেকে পড়বে বলে। আমাকে তো কিছুই বলে নাই। আচ্ছা আম্মু, আমি তো আছি, আমার সাথে একটু খেয়ে নাও, এখন আরো তো ফিরেই আসবে, চিন্তা করো না। না মা, এখন খাবো না, তুই খেয়ে নে। অবনী অল্প একটু খেয়েই উঠে চলে আসলো। এসে বিছানায় একটা কাগজ দেখলো, কাগজটা নিয়ে পড়া শুরু করলো। অবনী যতই পড়ছে ততই কি যেন একটা হারানোর ভয় বেড়ে যাচ্ছে।
লেখার লাস্টের দিকে তাকাতেই অবনীর চোখ আটকে গেল, কারণ এখানে ডিভোর্স নিয়ে লেখা হয়েছিল। অবনীর চোখ দুটো জলে ভরে উঠল। এবার বুঝতে পারছে নিজের ভুলটা। অবনী কান্না করতে করতে, ওই পিচ্ছি, একটু বকা দিছি বলে রাগ করে চলে যেতে হবে আমাকে ছেড়ে? না, সেদিন তোর আগের মাথায় রুম থেকে চলে যেতে বলছিলাম, তাই লেট হয়ে যাবে। আমি বাইকটা চালাচ্ছি আর পিছনে ফারিয়া বসে আছে। ফারিয়ার কলেজে নামিয়ে দিয়ে আসার সময় ফারিয়ার বান্ধবীরা বলতে লাগলো, আমার ফুফাতো ভাই। সোজা আমার কলেজের দিকে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ অরিনাপুর ডাক। তাই অরিনাপুদের ভার্সিটির ভিতরে বাইক নিয়ে ঢুকলাম। অরিনাপুর সাথে কিছুক্ষণ কথা বললাম। সাইডে তাকা দেখি অবনীর সেই বান্ধবী সিনথিয়া আমাদেরকে হাঁ করে দাঁড়িয়ে আছে। আমি আর কিছুক্ষণ অরিনাপুর সাথে কথা বলেই চলে আসলাম আমার কলেজে, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আর অপরদিকে সারা রাত অবনী জেগে থেকে সকালে ঘুম থেকে উঠেই দেখে লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি না খেয়েই চলে এসেছে আম্মুকে বলে। অবনী এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। অবনী ক্লাস শেষে বের হয়ে আসলো বাইরে, সাথে সিনথিয়াও। কি রে, সারা রাত কি ঘুমাসনি? আর তোর মন খারাপ কেন? কই কিছু হয়নি তো। যাই হোক, তোকে কিছু একটা বলতে চাই। আমাকে একটা হেল্প করবি প্লিজ? না করবি না? বল, চেষ্টা করব। আসলে তোর সাথে একটা পিচ্ছি আসলো না, আজকে আসছিল। জানি আমার পিচ্ছিটাকে চাই যেভাবেই হোক। আর জানিস না, পিচ্ছিটার কোনো দোষ ছিল না। পিচ্ছিটা তো সিএমের মারেনি, ওর বন্ধুরা মেরেছে। আর জানিস সিএমটা কতটা খারাপ? পিচ্ছিটা তোর সাথে ঘোরে বলে সেদিন কার দিয়ে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। কপাল ভালো তাই বেঁচে গেছে। আর তুই তো তখন চোখ বুজেছিলি, কিছুই বুঝিসনি। আমি সব দেখেছি। কি বলছিস এসব? যা বলছি সত্যি বলছি। অবনী এবার কান্না করে দিছে। না, আমার পিছে জামাইয়ের উপর অনেক অত্যাচার করেছে, এই কথা ভাবছে সে। কিরে, হেল্প করবি পিচ্ছিটারে? আমার অনেক ভালো লেগেছে। অনেকটা রেগে পারবো না, আর ওকে তোর ভালোবাসতে হবে না। আমি ভালোবাসলে তোর সমস্যা কই? ওই তো তোর কইও ওই হয় না। আচ্ছা, তোর হেল্প লাগবে না, আমি বরং অরিনের কাছে যাই। তুই তো সিএমকে পেয়ে গেছিলি, এখন আমাকে হেল্প করিস? আর একদম বাজে কথা বলবি না, এটা শুধু একটা বাজি ছিল। এটা তোদের জন্যই হয়েছে। আমাকে একটু একা থাকতে দে প্লিজ। আচ্ছা, আমি একটু অরিনের কাছ থেকে ঘুরে আসি, পিচ্ছিটার বিষয়ে জানতে হবে। অবনী এখন বুঝতে পারছে কত বড় ভুল করেছে। আজ অনেক মনে পড়ছে পিচ্চিটার কথা, খুব দেখতে ইচ্ছে করছে তার। অপরদিকে আমার কলেজ ছুটি হয়ে গেছে, তাই দেরি না করে সোজা ফারিহার কলেজের দিকে চলে গেলাম। যেতে দেখলাম ফারিহা দাঁড়িয়ে আছে, তাই দেরি না করে ওকে উঠতে বললাম। ও বাইকের পিছনে বসলো আর আমি চালাতে লাগলাম। অবনী ভার্সিটির সামনে এসে দেখলাম অবনী তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। অবনীর মুখটা মলিন, হয়তো মন ভালো নেই। আমার দিকে তাকাতে অবনী একদম রাগী মুডে তাকিয়ে আছে। আমার পিছনে বসে থাকতে দেখে হয়তো কষ্ট পেয়েছে। পাইলে কি, এ তো কেবল শুরু কষ্ট। সোজা সামনে দিয়ে চলে আসলাম। প্রেম, ফারিয়া, যা তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আচ্ছা। খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুমটা ভাঙলো, তাই ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। দেখি মামি টিভি দেখছে। মামি, ফারিয়া কই? দেখ, তার রুমে থাকবে। গিয়ে দেখি ফারিয়া পড়ছে, তাই ডিস্টার্ব দিলাম না।
বাড়ি থেকে বের হলাম। একটু পর বের হয়ে রাস্তা ধার দিয়ে হাঁটতে হাঁটতে রাত 8টায় বেজে গেল। তো ভাবলাম বাড়ির দিকে হাঁটা ধরি। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি কিছু ছেলে একটা মেয়েকে নিয়ে টানাটানি করছে, নিশ্চিত শারীরিক সম্পর্কের জন্য। তাই আমি তাদের কাছে গেলাম। কি ভাই, আপনারা মেয়েটির সাথে এমন কেন করছেন? আমরা যা করি তোকে বলতে হবে, যা এখান থেকে। কেন ভাই, আপনাদের ভালোভাবে বলছে, মেয়েটাকে ছেড়ে দেন। কি করবি তুই? আর মেয়েটা তোর কি হয় যে তোর কথা শুনতে হবে? তোর বউ হয় নাকি? ও আমার বোন হয়, তোদের কোনো সমস্যা? আর আমি কি করবো, তাই না? এই বলে একটা ছেলেকে নাকে দিলাম একটা ঘুষি। ছেলেটি পড়ে গেল মাটিতে, নাক দিয়ে তার রক্ত পড়ছে। এই রেখে একটা ছেলে আমাকে ধরতে আসবে, তখন আমি তাকে দিলাম একটা, সেও মাটিতে পড়ে গেল। আর একটা ছেলে দৌড়ে চলে গেল। এটা দেখে মাটি থেকে উঠে তারাও দৌড় দিল। আমি মেয়েটির কাছে গেলাম। কে বোন তুমি? বাড়ি কোথায়? আর রাত্রে এখানে কি করছো? আমার নাম মাহি। আমি আমার এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে আসছিলাম। ও আচ্ছা, তুমি চলো, তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। হুম। মাহি তুমি যাও, ভালো থেকো। না ভাইয়া, এখন যাবেন না। এই বলে বাড়ির বেল বাজালো। যে দরজা খুলেছে দেখে তো আমি অবাক হয়ে গেছি। এ তো অমনির বয়ফ্রেন্ড সিয়াম। সিয়ামকে দেখে মাহি গিয়ে জড়িয়ে ধরলো আর বলল, ভাইয়া, আজ ওনার জন্য আমি বেঁচে আছি, না হলে আমাকে আর ফিরে পেত না। আরে প্রেম, তুমি ভিতরে আসো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? তুমি না থাকলে আমার বোনের যে কি হতো। না ভাই, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। ভিতরে আসো। না ভাই, অন্য একদিন আসবো, মামা মামি অপেক্ষা করছে। সিয়াম আমাকে জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দাও প্রেম, তোমাকে আমি অনেক ক্ষতি করার চেষ্টা করেছি। আর যদি তুমি না থাকতে। তা কিছু না ভাইয়া, ভালো থাকবেন। আজ তাহলে আসি। এই বলে চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে 11টা বেজে গেল। বাড়িতে কলিং বেল দেওয়াতে মামি খুললো। প্রেম, তুই ঠিক আছিস তো? কল ধরছিলি না কেন? কোথায় গিয়েছিলি? ভিতরে যেতে দাও, তারপর বলছি। চল, খাওয়া দাওয়া করবি। আমরা কেউ খাওয়া দাওয়া করি নাই। এবার বল, কোথায় গিয়েছিলি? বল, কোথায় গিয়েছিলি? আমাদের তো বলে দিতে পারতি, তাই না? আসলে মামি, মামা, আমি যখন বাড়িতে থেকে বের হলাম ঘুরতে, তখন তারপরে সবকিছু ঘটনা সবকিছু খুলে বললাম। আচ্ছা ঠিক আছে, ঘুমাতে যা। সকালে ফারিয়ার ডাকে ঘুমটা ভাঙলো। তারপর কলেজের জন্য তৈরি হলাম। আজও ফারিয়াকে তার কলেজে নামিয়ে দিয়ে আসতে যাবো, তখনই সিয়াম ডাক দিল। প্রেম শোনো। ভাই বলেন। চলো। এই বলে সিয়াম অবনী আর তার বন্ধুদের কাছে নিয়ে গেল আমাকে। সবাই তাকে চেনো আশা করি, তা বলছি, ও হচ্ছে প্রেম। কালকে রাতে সে আমার বোনের সম্মান রক্ষা করেছে, আজ থেকে সে আমার ভাই। আচ্ছা ভাইয়া, আজ তাহলে আসি, আমাকে কলেজ যেতে হবে। সাবধানে যেও। এই বলে আমি সেখান থেকে একটু দূরে আসার পরে অবনীর বান্ধবী ডাকলো। আচ্ছা তাহলে আসি। এই বলে ঘুরে আসবো, তখন অবনী আমার কলারটা ধরলো। এই মেয়েদের সাথে তোর কিসের কথা? হ্যাঁ, অবনী আমার দিকে তাকিয়ে আছে। ও হ্যালো, আমার কলারটা ছাড়েন। আর হ্যাঁ, আপনি যখন আমার সামনে সিয়ামের সাথে ঘুরেছেন, আমি তো কিছু বলিনি, সো আমার বিষয়ে নাক গলাবেন না, ওকে? তুমি আমাকে ভুল বুঝো না, এটা একটা বাজে ছিল শুধু। সিয়ামকে আমি ভালোবাসি না। নাটক তো দেখছি ভালোই পারেন বেশ। হ্যাঁ, আমাকে গাড়ি দিয়ে তো ঠিকই ধাক্কা দিয়েছিলেন মেরে ফেলার জন্য। হ্যাঁ, আফসোস, আপনার কপালটা খারাপ। আমি বেঁচে আছি কি চান আপনি আমাকে আবারও মেরে ফেলতে? নতুন নাটক করে কাছে টেনে আমি আপনাদের মাঝে বড় বাধা না? আমার জন্য দুজন এক হতে পারছেন না, তাই তো? টেনশন করেন না, কিছুদিন পরে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাবেন। ভালো থাকবেন। আর কোনো কথা না বলে বাইকটা নিয়ে অরিন আপনাদের কাছে চলে গেলাম। ওই পিচ্ছি থামো। আমি বাইকটা থামালাম। হ্যাঁ আপু, কিছু বলবেন? সিনথি আমার কাছে আর একটু এগিয়ে এসে সোজা আমার কলারটা ধরল। কি বললি? আর একবার বল। আপু কি বলবেন বলেন। এবার কান ধর, আর আপু বলবি না, মনে থাকবে? তাহলে কি বলবো? বউ বলবি। আমি বিবাহিত আপু, আপনার মাথা ঠিক আছে তো? আপনার থেকে আমি 2 বছরের ছোট। তো কি হয়েছে? আমি তোর সিনিয়র বউ আর তুই আমার জুনিয়র জামাই। আপু প্লিজ পাগলামি করেন না তো। আমি মোটেও পাগলামি করছি না, আমি তোকে সত্যি ভালোবাসি পিচ্ছি। ওই পিচ্ছি, তুই কি আমার জুনিয়র জামাই হবি? কোথা থেকে এসে যেন অবনী এসে ঠাস ঠাস করে মারছে। কি ভাবছেন আমারে মারছে? আরে না না, সিনথিয়া পুরো মার দিচ্ছে। ওই তোর সাহস কি করে হয়?
আমার হাজবেন্ডকে টাচ করার? ওর দিকে যদি তুই তাকাস আমি তোর চোখ তুলে নিব। ওই এখন তো খুব বউগিরি দেখাইতে আইছস। একসময় তো এই পিচ্চিটারে হাজবেন্ড হিসেবে পরিচয় দিতেও ঘৃণা করতি, সারা দিন তোর পিছু ঘুরতো আর তুই অপমান করতি, আর শেষেতে তোর লাভার সীমাকে দিয়েই এই পিচ্চিটাকে চিরতরে বিদায় দিতে চেয়েছিলি, কিন্তু পারিস নাই। আর আমি এখন ওরে ভালোবাসতে যাচ্ছি, তাতে তোর সমস্যা কই? তুই তোর শিয়ামকে বিয়ে করে নে। অবনী কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। জানি আমি অনেক বড় ভুল করছি, আর বিলিভ করো সিয়ামের সাথে শুধু ওইটাই বাজিই ছিল। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। বাই, আবার কলেজে দেরি হয়ে যাচ্ছে। ওই পিচ্ছি, সাবধানে যেও। সোজা কলেজে গিয়ে ক্লাস করে ছুটির পর ফারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাইকটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসলাম, ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। একটু পরেই ফোনটা বেজে উঠলো। এটা তো আম্মুর নাম্বার। ফোনটা রিসিভ করলাম। কেমন আছিস বাবা? হ্যাঁ আম্মু, ভালো আছি। তুমি? তোকে ছাড়া ভালো থাকা যায়? আম্মু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। জানিস বাবা, অবনী মেয়েটা যেন কেমন হয়ে যাচ্ছে দিন দিন। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, মাঝে মাঝে লুকিয়ে কান্না করে। তোকে অনেক ভালোবাসে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আম্মু, অবনী আমার জন্য কান্না করে না। আর আম্মু, অবনী তো আমাদের জন্য অনেক করেছে। তুমি তো অসুস্থ ছিলে, পাগলিটা তোমাকে কত কষ্ট করে সেবা করে সুস্থ করে চলেছে। তোমার পিচ্ছি ছেলেটাকে পড়াশোনা করিয়েছে আর বাসার সব কাজ করেছে। আচ্ছা আম্মু, আমরা কি মেয়েটা সুখের জন্য কিছু করতে পারি না, যাতে অবনী সুখী থাকবে? তুই কি বলতে চাস বল আমাকে। আম্মু বলো, তুমি অবনীর উপরে রাগ করবে না? আচ্ছা করব না, বল বাবা। আম্মু, অবনী সিয়ামকে ভালোবাসে, আমাকে কখনোই স্বামী হিসেবে মানেনি। আচ্ছা আম্মু, আমরা কি পারি না অবনীকে সিয়ামের হাতে তুলে দিতে? এবার আম্মু কান্না করতে করতে বললো, বাবা তোর মতো ছেলে আর হয় না। আজ অবনী আসুক, আমি সব বলবো, আর ওকে ওর সিয়ামের হাতে তুলে দেব। মেয়েটার কষ্ট আর দেখতে পারছি না। আমার সুইট আম্মু, তার তুমি কোনো টেনশন করো না আম্মু। এখন রাখি, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিলাম। আজ আমি অনেক খুশি, নিজেকে খুব হালকা লাগছে। আর অবনীকে কষ্ট দিতে চাই না, ওকে ওর সিয়ামের হাতে তুলে দিতে চাই, যেখানে ও সুখী হবে। হয়তো আমার মতো পিচ্ছি হাজবেন্ড নামে কেউ থাকবে না। আজ অবনী সন্ধ্যার সময় বাড়ি ফিরেছে। আম্মু নাস্তা টেবিলে বসে আছে। কি রে মা, এত লেট হলো যে? একটু কাজ ছিল আম্মু। আমি বুঝি তোর কষ্টগুলো, আর মিথ্যা বলতে হবে না, পাগলি মেয়ে। আমি আর কোনো কষ্ট পেতে দিতে চাই না তোকে। আম্মু কি বলো এগুলা? ও অবনীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা মা, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন করছো যে আম্মু? জানিস মা, তোকে না নিজে মেয়ের মতোই ভালোবাসি। আমার একটা বারও মনে হয় না তুই আমার ছেলের বউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি আম্মু। তোর কষ্টগুলো আমার সহ্য হয় না। আচ্ছা মা, আমাকে তুই সত্যি কথা বলবি? আম্মু, আমি সব শুনেছি, তুই সিয়াম নামে একটা ছেলেকে ভালোবাসিস, আর কত নিজেকে কষ্ট দিবি বল মা। তুই যদি চাস সিয়ামের পরিবারের সাথে কথা বল, দরকার হয় সিয়ামের কাছে হাত জোর করব, তবু তোর কষ্ট দেখতে পারছি না। কে বললো এসব তোমাকে? আমি সিয়ামকে ভালোবাসি? আমি শুনেছি মা, তুই ভয় পাস না, তুই আমার মেয়ের মতোই। তোর সুখ আমার সুখ। তুই বললে আমি কথা বলতে পারি সিয়ামের পরিবারের সাথে। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, আমি শুধু আমার পিচ্চির জামাইরে ভালোবাসি, তোমার ছেলেকেই। কিন্তু দেখো আম্মু, পিচ্চিটা কত খারাপ, কবে থেকে বাসায় আসে না। এতগুলো দিন আমার কষ্ট পাওয়া, না খেয়ে থাকা, লুকিয়ে কান্না করা, সব তোমার পিচ্চির শয়তান পোলার জন্য। ওই পাগলি মেয়ে, আর কান্না করিস না। তোর পিচ্চি বরটারে কান ধরে নিয়ে আসার ব্যবস্থা করছি। না আম্মু, ও আমাকে অনেক কষ্ট দিছে, ওকেও কষ্ট পাইতে হবে। কিভাবে? তুমি তোমার ছেলেকে ফোন করে বলে দাও সিয়ামের সাথে কাল আমার বিয়ে। বলবো, কিন্তু ভেবে বলছিস তো, পরে না সব উল্টাপাল্টা হয়ে যায়। তুমি এত টেনশন করো না তো আম্মু।
আচ্ছা থাক, কল দিচ্ছি। অপরদিকে আমি মানে অবনীর পিচ্ছি হাজবেন্ড ফোন নিয়ে গেম খেলতে ব্যস্ত। এর ভিতরেই আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো। কাল অবনী আর সিয়ামের বিয়ে, তোকে অবনী আসতে বলছে। আর কাল সকালে তোর কাছে কার্ড পৌঁছায় যাবে। আমি কিছু না বলেই কেটে দিলাম। ভীষণ কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদবে, কিন্তু কাঁদতে আর পারছি না। চোখ দিয়ে দুফোটা নোনা জল টুপ করে পড়লো বালিশের উপরে। ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলছে। ইচ্ছে করছে অবনীকে এই বিয়েটা করতে না করি, কিন্তু কি করবো বুঝতে পারছি না। অবনীটা তো সিয়ামকে ভালোবাসে, হোক না সুখী ভালোবাসার মানুষটাকে নিয়ে। আমি না হয় কষ্টেই থাকি, তাও তো কেউ আমার কষ্টের বিনিময়ে সুখী হবে না। আর ভাবতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, দম যেন বন্ধ হয়ে আসছে। জানি না রাতে কখন ঘুমিয়ে গেছি। সকালে মামাতো বোন ফারিহার ডাকে ঘুমটা ভাঙ। ওই আর কত ঘুমাবি? কলেজে লেট হয়ে যাচ্ছে। তুই যা প্লিজ, আমাকে আর একটু ঘুমাতে দে। আমার লেট হয়ে গেছে, এগিয়ে দিয়ে আয় প্লিজ। আমি ফ্রেশ হয়ে বাইক নিয়ে ফারিহাকে কলেজে পৌঁছে দিলাম। কলেজ থেকে আসার সময় অরিনাপুর সাথে দেখা। অরিন শরীফুলকে থামতে বলল। কিছু বলবো আপু? অরিন শরীফুলকে একটা কাগজ দিল। এটা কি? অরিন বলল, এটা সিয়াম আর অবনীর বিয়ের কার্ড। আপু তুমি যাচ্ছ? অরিন বলল সে যাবে না, যে নাকি তার ছোট ভাইকে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করছে, তার বিয়েতে নাকি অরিন যাবে না। আচ্ছা আপু, আমি আসি তাহলে। আমার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছু আর ভাবতে পারছি না। আচ্ছা অভিনয়টা কি এমন না করতে পারতো না? এসব ভাবতে ভাবতে সামনে তাকাতে দেখি একটা কার গাড়ি, চেষ্টা করেও ব্রেক ধরতে পারছি না। সোজা গিয়ে ধাক্কা লাগলো রোডের সাইডে, গিয়ে পড়লাম রোডের ধারে। মাথা দিয়ে রক্ত পড়ছে, হাত দিয়ে রক্ত বের হচ্ছে, আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল পাশে দেখলাম অমনি বসে আছে, চোখ দুটো ফুল মনে হচ্ছে, কান্না করছে অনেক। আম্মুকে দেখলাম, আম্মু বসে কান্না করছে লাগছে, ঘুমিয়ে গেছে সে কান্না করতে করতে। আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু। না, জোরে ডাকতে পারছি না, মাথায় ব্যথা করছে। আবারও ডাক দিলাম, এবার অমনি কিছু নড়ে উঠলো, আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে তুলল আর কিস করতে লাগলো। ওই পিচ্ছি, ক্ষমা করে দাও না। ওই ছাড়েন, পরপুরুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? আমি আপনার হাজবেন্ড না, সিয়াম আপনার হাজবেন্ড। কাল না আপনাদের বিয়ে হওয়ার কথা ছিল, করেন নাই তো? ওই পিচ্ছি, ওইটা তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি। হয়েছে আপনার কষ্ট দেওয়া, আর কষ্ট কত দেবেন বলেন তো? দরকার নেই কারো ভালোবাসার, সরেন আমার কাছ থেকে, সরে যান তো। ওই আপনি এভাবে রুগীকে ডিস্টার্ব করছেন কেন? চান বসেন। ডাক্তার আমার সাথে কথা বলে চলে গেল। বাবা ক্ষমা করে দিস, আমাদের ভুলের জন্য এমন হয়েছে। আরে আম্মু বাদ দাও তো, আমার কিছুই হয়নি। আজ প্রায় 5 দিন পর হসপিটাল থেকে রিলিজ করলো। আমি রুমে শুয়ে আছি, একটু পর অবনী আসলো। ওই পিচ্ছি জামাই, এগুলা খেয়ে নাও তো। আমি কোনো কথা বলছি না। ওই কি হলো, কথা বলো। আচ্ছা কথা বলা লাগবে না, হা করো। ওই ভালো কথা কানা যায় না, তাই না? অবনী ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো বন্ধ করে দিয়েছে। উফ, না দিতে পারছি বাধা, হাতে তো লাগা, হাত দিয়ে বাধাও দিতে পারছি না। ভীষণ রাগ হয়ে গেল, দিলাম একটা কামড় ঠোঁটে। অবনী আমাকে ছেড়ে দিল, কিন্তু ঠোঁট দিয়ে রক্ত পড়ছে না। কামড়টা রাগের মাথায় জড়িয়ে দিয়ে ফেলেছে। হ্যাঁ, আমার বউটার তো কষ্ট দিয়ে ফেলল। অবনী ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই পিচ্ছি জামাই, হা করো, খাইয়ে দি। আমি খাবো না, আপনি যান। না খেলে যাব না, আর যদি তাও না খাস আমি আমার হাত কেটে ফেলবো। আচ্ছা ঠিক আছে, বেশ খাচ্ছি, আগে আপনার ঠোঁটে কিছু নিয়ে আসেন, রক্ত পড়ছে তখন থেকে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, ওটা আমার পাপের ফল। তুমি হা করো। না খাবো না, আগে ঠোঁটে কিছু দিয়ে রক্তটা বন্ধ করেন তারপর। আচ্ছা। 2 মিনিট পরে অবনী আসলে এখন রক্ত পড়ছে না। অবনী এসে বলল, হা করো। অবনী খাইয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। নাও এবার হা করো। আমি আর না করতে পারলাম না, এমনিতে কিছুক্ষণ আগে ঠোঁট কেটে দিয়েছে। ইচ্ছে বাবুর মতো চুপচাপ খেয়ে নিলাম। এবার ঘুমাও। চুপচাপ চোখ বুজে শুয়ে থাকলাম। অবনী চলে গেল। চোখ বুজে ভাবতে লাগলাম, মেয়েটা আসলে কি চায়? ও কি ওকে ভালোবাসে নাকি? না, যদি ভালো নাই বাসতো তাহলে কবেই তো সিয়ামের সাথে বিয়ে করে নিত। না, আর ভাবতে পারছি না। আর জানি না কখন ঘুমিয়ে গেছি। ফোনের রিংটোনে ঘুমটা ভাঙলো। এখন আবার কে কল দেবে? ফোনের দিকে তাকিয়ে দেখি সিয়ামের কল।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো, কিন্তু তোমার খোঁজ খবর পাওয়া যায় না কেন? ভাইয়া একটু অসুস্থ তো তাই। তো ভাই, অবনী নাম্বারটা বন্ধ পাচ্ছি কেন বলতে পারবা? কিছুদিন আর কথা বলছে না আমার সাথে। সেটা তো বলতে পারলাম না ভাইয়া। ও কি আছে তোমার বাসায়? ও তো বলেছিল ও তোমার খালাতো বোন। আছে। একটু ওর কাছে দিবা প্লিজ ভাই। ওয়েট করেন। আম্মু, আম্মু। একটু পরে অবনী চলে আসলো। আম্মু তো রান্না করছে। কি বলবা আমাকে বলো। কিছু না বলে ফোনটা তার হাতে ধরিয়ে দিলাম। আমি ফোন কি করব? আপনার পরিচিত কেউ ফোন দিয়েছে, কথা বলেন। অবনী ফোন দিয়ে চলে গেল। 5 মিনিট পর ফিরে এলো, এসেই বলল, সরি, আমি আমার নাম্বার চেঞ্জ করছি ওর জন্য, তাই তোমার কাছে কল দিছে। আপনি এখন যেতে পারেন। রাগ করো না, বলছি তো পিচ্চি জামাই, সরি। ওই আপনাকে বলছি না যাইতে, আর আমার বউ নাই, তাই আমিও কারোর জামাই না, ওকে? অবনীর দিকে তাকিয়ে দেখলাম চোখ বেয়ে পানি পড়ছে। পড়লে আমার কি, আমাকে তো সে অনেক কষ্ট দিয়েছে। আজ প্রায় 1 মাস পরে আমি সুস্থ হলাম। এই কয়দিনে অবনীর সাথে কোনো দরকার ছাড়া কথা বলিনি। সকালে ঘুম থেকে উঠে অবনীর ডাক। এই যে আমার পিচ্চি বর আম্মু নাস্তা করতে ডাকছে, নিচে তাড়াতাড়ি আসো। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, বসে নাস্তা করতে লাগলাম। প্রেম, বলো। তোদের তো সামনে ম্যারেজ ডে, তোরা আজ দুজনে শপিং এ যা। ও, আম্মু আমার যাওয়া হবে না। কেন? কলেজ যাব। না, কলেজ অন্যদিন যাবি, আজ যেতেই হবে। কিছু করার নেই, আমার কথা শোনাই লাগবে। নাস্তা শেষ করে ওকে আম্মু তাকে রেডি হয়ে থাকতে বলো, দুপুরে যাব। দেখলাম অবনী অনেকটাই খুশি। খুশি হলো আমার কি, দুপুরে অবনী আর আমি দুজনে শপিং এ গেলাম। কোন শাড়িটা কিনবো বলো তো বাবু? যেটা ইচ্ছা হয় সেটা নাও। এখনো রাগ করে আছো না? চলো, আমার কিচ্ছু লাগবে না, বাসায় যাব। ভাই ওই নীল শাড়িটা দেন তো। এবার চলে। তুমি কিছু কিনবা না? দেন, আমার কিছু লাগবে না। তাহলে আমারটাও লাগবে না, ফেরত দিয়ে আসো। ওই তখন থেকে আপনার আদি খেয়ে দেখছি, আমি কতবার বলছি আমার কথা না ভাবলেও হবে। অবনী চুপ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। পাশে দোকানদার বলছে, কি ভাই, বউকে এভাবে কাঁদাচ্ছেন কেন? বউ তো আপনার ভালোর জন্যই বলছে। ভাইয়া ওই শার্টটা দিন তো। কেনাকাটা শেষে বাইকে বসলাম, অবনীও বসলো। কিছু দূর আসার পরে সিয়ামের বাইক দেখলাম। প্রেম, একটু থামো। অবনী, একটু নামো, তোমার সাথে কথা আছে। অবনী নামলো। ওই দিকটাই যাবে, কিছু কথা ছিল। না, যা বলবেন এখানেই বলেন। আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই, বাসার সবাই রাজি। এটা সম্ভব নয়, আমি বিবাহিত, আর আপনাকে বলা হয়নি এটা আমার স্বামী। প্লিজ ভাই, আর কখনো আমার সামনে আসবেন না, আমি ওকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে আমার সাথে অভিনয়গুলো? ওটা আমার বান্ধবীদের বাজে ছিল, আর কিছু না। ঠাস ঠাস করে দুটো আমার স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না, আপনি চলে যান। সিয়াম আমার কাছে এসে বলল, সরি ভাই, আমি না বুঝে অনেক পাপ করেছি। তোমাকে গাড়ি চাপা দিতে গেছি, আর তুমি আমার বোনের ইজ্জত বাঁচাইছো। ভালো থেকো, আর ও বোনকে ক্ষমা করে দিও। ও হয়তো বান্ধবীদের পাল্লায় পরে এমন করেছে। সিয়াম ভাই চলে গেল, এসে আমার পা চেপে ধরল। প্লিজ পিচ্চি বর, ক্ষমা করে দাও। আরে পাঁচ, আরে ছাড়বো না। ওকে, আমি চলে যাচ্ছে, থাকেন। অবনী বাইকে উঠে বসলো, আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই সমস্যা কি? হ্যাঁ, এত শক্ত করে ধরা কি আছে? তোমাকে যেন না হারাই, যাও পিচ্চি বর। একটু সরে বসেন। অবনী আরো শক্ত করে তুললো। কিছু না বলে সোজা চলে আসলাম বাসায়। কি রে, শপিং হলো? হ্যাঁ আম্মু, রাতে ঘুমাতে গেলাম, দরজাটা বন্ধ করব। থামো। আমি বিছানায় শুয়ে পড়লাম। অবনী আমাকে শক্ত করে এসে জড়িয়ে ধরলো। আরে কি হচ্ছে কি এসব? অবনী আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁট দুটো বন্ধ করে দিল। প্রায় 3 মিনিট পরে ছাড়লো, সাথে সাথে একটা চড় দিয়ে দিলাম ঠাস করে। অবনী কান্না করতে লাগলো, আর কখনো যেন আমার সামনে না দেখি আপনাকে। অবনী কান্না করতে করতে চলে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু অবনীকে এত ডাকছি, তবুও দরজা খুলছে না। রাতের কথা মনে হয়ে গেল, অনেক ডাকলাম তাও দরজা খুললো না, তাই ভেঙে ফেললাম। ভেতরে তাকিয়ে দেখলাম শুয়ে আছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম ঘুমের বড়ির পাতা। আমি অবনীকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। হাসপাতালে নিতে হবে, চল। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেলাম। আজ প্রায় 2 দিন ওর পাশে বসে আছি।
একটু পরে দেখলাম অবনী চোখ খুলছে, আমাকে দেখে অন্যদিকে তাকালো। আমি কি শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই পাগলি, ঘুমের ওষুধ খেয়েছো কেন? অবনী মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমার তো কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, তাই আমার মরে যাওয়াই ভালো ছিল। আমাকে বাঁচালে কেন? সরি বউ, এমনটা আর হবে না। ক্ষমা করে দিলাম, কিন্তু আমাকে ভালোবাসবা কবে পিচ্ছি বর? বুড়ি হইলে। আমি কোনো কিছু জানি না, আমার পিচ্ছি বাবু চাই। তোমাকে আব্বু বইলা ডাকবে আর আমাকে আম্মু। সব হবে, বাসে যাই চলো। তারপর ডাক্তারের সাথে কথা বলে অবনীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বের হলাম। অবনী আজ অনেক খুশি মনে হচ্ছে। তারপর বাড়িতে আসলাম। বাড়িতে গিয়ে দেখি মামা মামি ফারিয়া আসছে। ফারিয়াকে দেখে অবনীর হাসি মুখটা মলিন হয়ে গেল। তখন অবনী আমাকে পিছন দিকে চেপে ধরে আছে। মামা মামি কেমন আছেন? ভালো, তুই কেমন আছিস? ভালো। তখন ফারিয়া আমাকে পিছন থেকে টাইনে ধরলো। ভাইয়া, ভাবির সাথে ঝামেলা সব ঠিক হয়েছে তো? তারপর ফারিয়ার সাথে কথা বলে রুমে গেলাম। গিয়ে দেখি অবনী অনেক রেগে আছে। পিচ্ছি বর, তুমি আমাকে ক্ষমা করো নাই, তাই না? ধুর পাগলি, আমি কখন ক্ষমা করে দিয়েছি? তা হঠাৎ মামা মামির সাথে ভালো করে কথা না বলে চলে আসলে কেন? তুমি ওই মেয়েটির সাথে কথা বলছো কেন? আরে ও তো আমার মামাতো বোন ফারিয়া। তোমার সাথে ঘেসে ঘেসে কথা বলবে কেন? দাঁড়াও, আসছি বলেই ফারিয়াকে আমাদের রুমে নিয়ে আসলাম। কি হয়েছে ভাইয়া, তুমি আমাকে এখানে আনলে কেন? ভাবি কই? হ্যাঁ, আচ্ছা তুই আয় তো। অবনীয় হচ্ছে আমার মামাতো বোন ফারিয়া। ভাবি কেমন আছেন? ভালো। অবনী ফারিয়া কথা বলতে বলতে আমার সাথে কথা বলেনি, তাই বাইরে থেকে একটু ঘুরে আসি। বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে রাত্রেবেলায় ফিরলাম। এর মধ্যে অবনী কয়েকবার কল দিয়েছে, আমি কলটাও কেটে দিলাম। কিছুক্ষণ পর আব্বুর কল। প্রেম, তুই কোথায়? 10 মিনিটের ভিতরে বাড়িতে এসে হাজির হবি। আচ্ছা আব্বু। তারপর বাড়িতে ফিরলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আস, সবাই কখন থেকে অপেক্ষা করছে। তারপর আমি ফ্রেশ হয়ে বসলাম। আম্মু অবনী আমাদের খাবার দিচ্ছে। তারপর অবনী আমার পাশে এসে বসলো, আম্মু বসলো। খাওয়া দাওয়া করার পরে বসে আছি সবাই মিলে। প্রেম আর রবন্তী, তোদের হানিমুনের টিকিট নে, ধর। কালকে দুপুরে রওনা দিবি, লোকেশন সিঙ্গাপুর। তোরা গিয়ে তৈরি হয়ে নে। আব্বু অবন্তীর সামনে পরীক্ষা, তুমি না জেনে টিকিট কেন কেটে ফেললে? কাটার আগে আমাকে বলবে না? অবনী যাবে বললো। অবনী তখন সবার কাছ থেকে উপরে চলে গেল। ভাইয়া, সিঙ্গাপুর থেকে আমার জন্য কিছু আনবে কিন্তু, আর একটা খুশির খবর যেতে পাই। আমি লজ্জা পেয়ে চলে আসলাম রুমে। অবনী, তোমার পরীক্ষা সামনে আর তুমি হানিমুনে যাবো বলছো? আমি আর তোমাকে হারাতে চাই না, তাই আমরা এক হওয়ার ব্যবস্থা করলাম। আমি তো তোমারই পাগলি। তাও আমি আর রিস্ক নিতে চাই না। আর কালকে সিঙ্গাপুর যাব হানিমুনে। ওকে, এখন একটা কিস করো। আমাকে কোনোদিন তো আদর করো নাই, শুধু মারছো। সরি, আর কোনোদিনও হাত তুলবো না পিচ্ছি বর। এখন কোনো কিছু করব না, সব হানিমুনে গিয়ে করব। তাও একটা কিস দাও। যার লাগবে সে তো নিজেই নিতে পারে, তাই না? ও এই ব্যাপার বলে অবনীকে জড়িয়ে ধরে কিস করলাম। এখানেই সবকিছু করে ফেলবে, হানিমুনে কিছু করবে না তুমি? এখানেও করবো না, এই সব হবে, সব ওইখানে গিয়ে হবে। এখন তুমি শুয়ে, আমি তোমার বুকে ঘুমাবো। এখন তো বালিশ আছে, তাও আবার আমার বুকে। অবনীর সাথে সাথে বালিশটা ফ্লোরে ফেলে দিয়ে বললো, এই দেখো বালিশ নাই, তাই আমি তোমার বুকে ঘুমাবো, এটাই শেষ কথা। আমি এটা মেনে নিই। সকালে উঠে দেখি অবন্তী জামা কাপড় সব বের করছে। পিচ্ছি বর, তুমি কি কি নিবা বলো? তোমার যা পছন্দ তাই নাও। তাহলে তুমি আমারগুলো পছন্দ করে দাও, আমিও নিব তোমার পছন্দে। আচ্ছা, এই নীল থ্রি পিসটা নাও। ওকে পিচ্ছি বর। সাথেই তাকে বিছানায় ফেলে, এই কি সবসময় পিচ্ছি বর শুরু করো? হ্যাঁ, সময় মতো সবকিছু হয়ে গেল, তুমি এতক্ষণে বাচ্চার মা হয়ে যেতে কিন্তু। ও আচ্ছা তাই, তা আমার পিচ্ছি বরকে কি বলবো বলো? তুমি টিভিতে দেখো না, কত সিরিয়ালে তাদেরকে স্বামীকে জানু বলে ডাকে, আমাকেও ডাকবে। ডাকবো যখন আমাদের বাচ্চা হবে তখন হানুবার ডাকবো, এখন থেকে আমি পিচ্ছি বর বলবো, ব্যাস। ধুর, এই বলে নিচে নেমে আসলাম। কিছুক্ষণ পর অবনী আসলো। তারপর নাস্তা করছি। মামা, আজ আমরা চলে যাব। তোরা সিঙ্গাপুর থেকে আসার পর যাতে খুশি খবর পাই, ঠিক আছে? ঠিক বলছো আব্বু। অবনী লজ্জায় কোনো কথা বলতে পারলো না। তারপর আমরা তৈরি হতে হতে দুপুর হয়ে গেল। তারপর এয়ারপোর্টে আসলাম। তোরা কিন্তু একসাথে থাকবি, সবসময় প্রেম অবনীর খেয়াল রাখিস। আর তোদেরকে নিতে লোক আসবে ওইখান থেকে।
আচ্ছা আব্বু, ভালো থেকো। আম্মু এখন বাড়িতে একা, চলে যাও তুমি। ওকে, ভালো থাকিস বলে চলে গেল। আচ্ছা, আমরা ওইখানে যাব, কারা নিতে আসবে? আব্বুর বন্ধুর বড় হোটেল আছে, ওইখানে ওরা আমাকে ঠিকই চিনে দেবে। ও আচ্ছা। কথা বলতে বলতে আমরা ঘুমিয়ে গেলাম। 6 ঘন্টা পর আমরা নামলাম সিঙ্গাপুরে। কিছুক্ষণ পর আঙ্কেলের লোক আসলো, তারপর তাদের সাথে হোটেলে গেলাম। আচ্ছা, আমরা এখন শরীরটা কেমন জানি করছে, চলো আমরা এখন একটু ঘুমিয়ে নিই, তারপর বিকালবেলায় ঘোরাঘুরি করবো। এই বলে আমি ঘুমিয়ে গেলাম। আচ্ছা। বিকালে ঘুম থেকে উঠে দেখলাম অবনী আমার বুকে ঘুমিয়ে আছে, তাই আমি তাকে ডেকে তুললাম। অবনী উঠো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। না, আর একটু থাকি পিচ্চি বর। এখন উঠো। জোরাজোরি করে উঠালাম, তারপর খাবার পাঠাতে কল করে বলে দিলাম। অবনী ফ্রেশ হয়ে আসলো, তারপর আমরা গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি খাবার চলে এসেছে। খাওয়া দাওয়া করে আমরা হোটেল থেকে বের হলাম, তারপর ঘোরাঘুরি করে রাত্রিবেলায় রুমে আসলাম। এখন আমরা বাসর করব। এটা তো আমরা করবোই, কিন্তু এত তাড়া কিসের? আমি তোমাকে আমার করে নিতে চাই তাড়াতাড়ি। তাই নাকি? তারপর আর কি, ভালোবাসার সাগরে হারিয়ে গেলাম। এইভাবে আমাদের হানিমুনের দিনগুলো তারপর আমরা দেশে ফিরে আবার কলেজে যাওয়া আসা শুরু করি। সকালে উঠে নাস্তা করে অবনী ভার্সিটিতে গিয়ে আমার কলেজে চলে যাই। তারপর আসার সময় নিয়ে আসি। একদিন হঠাৎ অবনী অসুস্থ হয়ে যায়। তারপর ডাক্তার এসে আম্মু আব্বুকে বলল, মিষ্টি আনুন, আপনি দাদি হতে চলছেন আর আপনি দাদা। সত্যি? এই বলে আব্বু সবাইকে জানায় এবং মিষ্টি বিতরণ করে সবাইকে খাইয়ে দেয়। আজ থেকে তুমি কোনো কাজ করবে না, ঠিক আছে? আম্মুকে সাহায্য করবে। আমি আছি না, তোমার সব কাজ আমি করে দেবো, তাও তুমি কাজ করার দরকার নেই। এইভাবে 1 সপ্তাহ যাওয়ার পর ভার্সিটি থেকে কল করলো কলেজে যেতে। আজ থেকে যাব তো। কি বললে? আরে আমার পরীক্ষা সামনের সপ্তাহে আর পরীক্ষা 1 মাস ধরে চলবে মাত্র। আমার কোনো অসুবিধা হবে না। এত রিয়্যাক্ট করছো কেন? তোমার অসুবিধা হলে পরীক্ষা দেওয়া দরকার নেই। আরে পাগল, প্রথম 3 মাস কিচ্ছু হবে না, দেখো। আর এই তো মাত্র 1 মাস, তুমি চিন্তা করো না। তারপর অবন্তী পরীক্ষা দিল, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। আজ 5 বছর পর আমি অবনীকে বললাম, চলো না আমরা আরেকটা বেবি নিই। আমার ছোট নীলের একটা বোন দরকার না? এখন আমাদের হ্যাপি ফ্যামিলি। সবাই দোয়া করবেন অনেক, আমাদের সন্তান আর অবনী যেন ভালো থাকে অনেক।